সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি রাজেশ দে, তোমাদের ফিজিক্স গাইড। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের এই চ্যানেলে। তো আমরা বেসিক ম্যাথস নিয়ে ডিসকাশন করছিলাম এবং আগের ভিডিওতে আমরা ট্রিগোনোমেট্রি নিয়ে আলোচনা করেছি। ট্রিগোনোমেট্রির কিন্তু ম্যাক্সিমাম জিনিসই কিন্তু আমরা অলরেডি কভার করে ফেলেছি। আজকে তোমাদেরকে কোঅর্ডিনেট জিওমেট্রি পড়াবো, কিন্তু আগের ভিডিওতে সমস্ত ট্রিগোনোমেট্রি পড়ানো হয়ে গেল, একটা ছোট্ট জিনিস আমি কিন্তু মিস করে গেছি। আগে সেটা পড়াবো, তারপরে আজকে আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি শুরু হবে। কিন্তু কিছু পড়াবার আগে আগের ভিডিওতে যেগুলো মোটামুটি পড়ানো হয়েছিল তার থেকে কিছু অঙ্ক আমি তোমাদেরকে করতে দেবো, তাহলে একটু ওয়ার্ম আপ হয়ে যাবে। তারপরে না হয় আজকের পড়ানো শুরু করব। তো আগের ভিডিও যারা ভালো করে দেখেছো সেখানে দেখেছিলে তোমরা, তোমাদেরকে আমি রেডিয়ান থেকে ডিগ্রিতে, ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করা শিখিয়েছিলাম। যদিও এটা ক্লাস 10-এর জিনিস, তোমরা ম্যাক্সিমাম জানো, কিন্তু শর্টে কি করে করবে তার ট্রিক তোমাদেরকে শেখানো হয়েছিল। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম, ধরো তোমাকে সাইন 120 ডিগ্রির ভ্যালু বের করতে দিয়েছে। হয়তো তোমাকে 120 ডিগ্রি দিতে পারে বা তোমাকে 2π/3 দিতে পারে। এখন যত দিন যাবে তুমি আস্তে আস্তে তোমাকে আলাদা করে কনভার্ট করে দেখতে লাগবে না, তুমি দেখলেই বুঝে যাবে আচ্ছা 2π/3 মানে 120 ডিগ্রি। আচ্ছা তুমি যদি বলো যে আচ্ছা 3π/4 মানে 135 ডিগ্রি, এগুলো কিন্তু আস্তে আস্তে এক্সপিরিয়েন্সের সঙ্গে তোমাদের মুখস্থ হয়ে যাবে। কিন্তু তাহলেও আমি তোমাদেরকে আরেকটু শেখাই, আরেকটু তোমাকে রিভাইজ করিয়ে দিই, যাতে করে তোমাদের মুখস্থ করতে পারে সুবিধা হয়। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে 30 ডিগ্রি, 45 ডিগ্রি আর 60 ডিগ্রি এগুলো কিন্তু তোমরা মুখস্থ রাখবে। তোমরা প্রত্যেকে জানো যে 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু হয় π/6, 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে π/6 রেডিয়ান। আচ্ছা 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে π/4 রেডিয়ান। আচ্ছা 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু π/3 রেডিয়ান। এবারে 30, 45, 60 তোমাদের যদি মুখস্থ হয়ে গিয়ে থাকে, তাহলে এবারে সাপোজ করো তোমাকে 120 ডিগ্রি থেকে 120 ডিগ্রিটাকে তোমাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তো তুমি 120 কে কি লিখতে পারো? 120 কে তুমি লিখতে পারো 4 × 30 লিখতে পারো, ঠিক আছে? এত ডিগ্রি লিখতে পারো। এবারে 30 ডিগ্রি মানেই তো π/6, 30 ডিগ্রি মানেই তো π/6। তাহলে তুমি ডাইরেক্ট তুমি করলে 4π/6 মানে এটা হয়ে গেল 2π/3। কি বললাম বুঝতে পারলে? মুখস্থ। π/3 মানে 60 ডিগ্রি। এখন 2π/3 মানে 2 × 60 ইজ ইকুয়াল টু 120, এটাও তুমি মুখস্থ রাখতে পারো। আচ্ছা 120 ইজ ইকুয়াল টু 2 × 60 এভাবেও করতে পারো। মানে আমার বলার বক্তব্য, তোমাকে যাই অ্যাঙ্গেল দেওয়া থাকুক না কেন, তোমাকে 30, 45 আর 60 এদের টার্মে তোমাকে ভেঙে নিতে হবে। 120 মানে 2 × 60, এখন 60 মানেই π/3, তাহলে এটাকে তুমি ডাইরেক্ট 2π/3 লিখতে পারছ। সাপোজ করো 150 ডিগ্রি তুমি মুখস্থ করোনি, 150 ডিগ্রি তুমি পারবে না, স্বাভাবিক, মুখস্থ করা তো পসিবল নয়। তাহলে আমি কি বললাম, তোমাকে যাই দেওয়া থাকুক না কেন 30, 45, 60 এদের টার্মে তোমাকে ভেঙে নিতে হবে। তো 150 ইজ ইকুয়াল টু 5 × 30 হবে। আমি এটাকে করছি 5 × 30, 5 × 30, আর আমি জানি 30 মানে হচ্ছে π/6, তাহলে 5 × 30 মানে হচ্ছে 5π/6। ইজি জিনিস। π/6 মানে তুমি 30 জানো, আর 5 দিয়ে গুণ করলেই 5 × 30 ইজ ইকুয়াল টু 150 মুখস্থ। এবার সাপোজ করো তোমাকে 210 দিয়েছে। 210 মানে তুমি বলো এবারে 7 × 30। 210 মানে 7 × 30, 30 মানেই 30 মানেই π/6, তাহলে এটা হয়ে যাবে 7π/6। বোঝা গেছে? এবার সাপোজ করো তোমাকে 135 ডিগ্রি দিয়েছে। 135 মানে হচ্ছে 3 × 45। আমি 45 এর আকারে ভাঙলাম। এখন 45 মানে যদি π/4 হয়, তাহলে 135 মানে 3 × 45 মানে 3π/4 হবে। এখন তোমাকে জেনারেলি sin 120, cos 120 এগুলো হামেশাই মানে মুখস্থ রাখতে হবে। তোমাকে যদি স্পিডে অঙ্ক করতে হয় তোমাকে এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। এখন সাপোজ করো তোমাকে cos 120 এর ভ্যালু বের করতে দিয়েছে। সাপোজ করো cos 120 এর ভ্যালু বের করতে দিয়েছে। সাপোজ করো 120 দিল না, 120 দিল না, তোমাকে একদম দিল cos
2π/3। এখন তোমরা ডিগ্রিকে নিয়ে অভ্যস্ত, রেডিয়ানকে নিয়ে তো তোমরা অভ্যস্তই নাও। 2π/3 হঠাৎ করে ঘাবড়ে যাবে 2π/3। তাহলে আমি তোমাকে কি ট্রিক শিখিয়েছি, π/3 মানেই তুমি মুখস্থ রাখবে 60 ডিগ্রি, π/3 মানে 60 ডিগ্রি। তাহলে 2π/3 মানে 2 × 60 মানে 120। আচ্ছা, এবারে এইখান থেকে ভাঙবে কি করে, 2 এর 3 রয়েছে, 2/3 রয়েছে। আমার সঙ্গে সঙ্গে মাথায় ক্লিক করবে 2/3 মানে কি হয়, 1 - 1/3। তাহলে এখানে লিখতে পারি cos 2 এর 3 কে লিখবো 1 - 1 এর 3 বা 1 - 1/3। তো এটাকে ভাঙলেই হবে π - π/3। ঠিক আছে, এবারে তুমি দেখো পাইটা π/2 এর ইভেন মাল্টিপল না অড মাল্টিপল? অবশ্যই পাইটা হচ্ছে π/2 এর ইভেন মাল্টিপল। ইভেন আছে মানে কসটাকে কস রাখবো, চুপচাপ কসটাকে কস রেখে দেবো, cos θ করবো, cos π/3 করবো, অসুবিধা নেই। এবারে π - π/3 এটা কোন কোয়াড্রেন্টে পড়েছে, π - π/3 সেকেন্ড কোয়াড্রেন্টে পড়েছে। সেকেন্ড কোয়াড্রেন্ট কার ঘর, সাইনের ঘর, আর সাইনের ঘরে cos কি হয়, মাইনাস হয়। তাহলে তুমি চুপচাপ মাইনাস বসিয়ে দাও, তাহলে সাইনটা বসবে, অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে পড়ছে। এবারে বলো cos π/3 অর্থাৎ cos 60 কত হয়, হাফ হয়। তাহলে এখানে চুপচাপ -1/2 বসিয়ে দেবো, -1/2 বসিয়ে দেবো। আর যদি ডিগ্রিতে দেওয়া থাকে তাহলে তো কোনো চিন্তাই রইল না, তুমি cos 180 - 60 এভাবে করতে পারো। 180 মানে 90 এর ইভেন মাল্টিপল, ইভেন মানেই cosটা cos থাকবে, তুমি ডাইরেক্ট cos 60 লেখো। এবারে 180 - 60 কোন কোয়াড্রেন্টে পড়েছে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়েছে। আর সেকেন্ড কোয়াড্রেন্ট কার ঘর, সাইনের ঘর, আর সাইনের ঘরে cos কি হয়, মাইনাস হয়। তাহলে মাইনাস, এখন cos 60 কত, হাফ, তাহলে এটা হয়ে যাবে তোমার -1/2। ভেরি ইজি। এখন আর একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি নিজে করো। দেখো আমি তো তোমার জন্য দাঁড়াবো না, তুমি চেষ্টা করবে আমার থেকে ফাস্ট করতে, তোমার সাথে আমার কম্পিটিশন এখানে, ঠিক আছে? চলো, সাপোজ করো তোমাকে tan 3π/4 দিয়েছে। যারা পারবে আমার জন্য ওয়েট করো না, নিজের থেকে করতে থাকো। আর যারা পারবে না তারা শোনো, 3/4 মানে 1 - 1/4, এটা হবে 1 - 1/4। তাহলে এটা হয়ে গেল π - π/4। এখন পাই মানে π/2 এর ইভেন মাল্টিপল, ইভেন মানে ট্যানটা ট্যান থাকবে, চুপচাপ tan π/4 করে দেব। এখন π - π/4 কোন কোয়াড্রেন্টে পড়েছে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়েছে। আর সেকেন্ড কোয়াড্রেন্ট কার ঘর, সেকেন্ড কোয়াড্রেন্ট অবশ্যই সাইনের ঘর, আর সাইনের ঘরে tan কি হয়, মাইনাস হয়। তাহলে মাইনাস বসাবো। এখন tan π/4 এর মান কত হয়, 1 হয়। তাহলে এটা হয়ে যাবে -1। চলো আরেকটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। সাপোজ করো tan 5π/4। আমি ভাববই না 5π/4 মানে কত হয়, ভাববই না। আমাকে 5/4 আছে, 5/4 মানে 1 + 1/4, 5/4 মানে 1 + 1/4। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে চুপচাপ 1 + 1/4, তাহলে π + π/4। এখন পাইটা হচ্ছে π/2 এর ইভেন মাল্টিপল, আর ইভেন মাল্টিপল হলেই ট্যানটা ট্যান থাকবে, ট্যানটা আমার ট্যান থাকবে। এখন π + π/4 এটা কোন কোয়াড্রেন্টে পড়েছে, ট্যানের কোয়াড্রেন্টে পড়েছে, আর ট্যানের কোয়াড্রেন্টে ট্যানটা প্লাস হয়, তাহলে প্লাসই থাকবে, অসুবিধা নেই। তাহলে চুপচাপ এখানে 1 বসিয়ে দেবো। তোমার মাথায় প্রশ্ন আসবে, স্যার আপনি সবই ইভেন মাল্টিপল ধরে করাচ্ছেন, কেন আপনি অড মাল্টিপল ধরে করাচ্ছেন না? চলো করে দেখি। সাপোজ করো tan আচ্ছা tan আচ্ছা 3π/4 টাকেই করে দেখবো। সাপোজ করো 135 করছি। ইভেন মাল্টিপল ধরেই করা সহজ, সবাই ইভেন মাল্টিপল ধরেই করে, কেন অডে বেকার যেতে যাবো বলো তো? আমি চেষ্টা করব
আমার প্রসেসটা যতটা ইজি হয় তাহলে সিলি মিস্টেকের চান্সটা আমার কম থাকবে। ঠিক আছে, চলো দেখো tan 135 মানে, চলো আমি তোমার মতোই করার চেষ্টা করছি। 135 মানে হচ্ছে 90 প্লাস 45। 90 মানে 90-র অড মাল্টিপল, 1 ইন্টু 90। 90 মানে হচ্ছে 1 ইন্টু 90। তাহলে ট্যানটা তার কো ফাংশনে চেঞ্জ হয়ে যাবে, ট্যানটা হয়ে যাবে আমার কট। ঠিক আছে, কট 45 হয়ে যাবে। এখন 90 প্লাস 45 কার কোয়াড্রেন্ট? সাইনের কোয়াড্রেন্ট। আর সাইনের কোয়াড্রেন্টে ট্যান কি হয়? মাইনাস হয়। তাহলে এখানে চুপচাপ মাইনাস বসাবো, দিয়ে কট 45 মানেও তো 1ই হয় না, তাহলে -1 আমার অ্যান্সার। বোঝা গেছে? তো তোমরা এভাবে কিন্তু রিভিশন করতে পারো। চলো এবারে আমি তোমাদেরকে পড়াতে যেটা ভুলে গেছি সেটা হচ্ছে টি রেশিওর লিমিটগুলো, মানে টি রেশিওর মানগুলো মিনিমাম ভ্যালু কত হয়, ম্যাক্সিমাম ভ্যালু কত হয়। অর্থাৎ সাইন থিটার মান, সাইন থিটার মিনিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু কত, কস থিটার মিনিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু কত, ট্যান থিটার মিনিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু কত। মানে আমি টি রেশিওর রেঞ্জটা আমি জানতে চাইছি। ঠিক আছে, তো একটা জিনিস তুমি সূত্র মুখস্থ করেও করতে পারো, আর একটা তোমাকে ফিলও দেওয়া করাবো। ঠিক আছে, দেখো সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটার মিনিমাম ভ্যালু -1 হয় আর ম্যাক্সিমাম ভ্যালু +1 হয়। সিমিলারলি কস থিটা, এরও ম্যাক্সিমাম ভ্যালু +1 হয় আর মিনিমাম ভ্যালু -1 হয়। এবারে ট্যান থিটা, ট্যান থিটা এর ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু +∞ হতে পারে আর মিনিমাম ভ্যালু কিন্তু -∞ হতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। এবারে কেন এটা এরকম হচ্ছে, দাঁড়াও। দেখো সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু +1 হচ্ছে, মিনিমাম ভ্যালু -1 হচ্ছে, তুমি সেটা তুমি ক্যালকুলেশন করে বের করতে পারবে, কারণ ছক তোমাদেরকে আগের ভিডিওতে শেখানো হয়ে গেছে। তুমি প্রত্যেকে জানো যে সাপোজ করো সাইন, দেখো সাইন 90 ইজ ইকুয়াল টু 1 হচ্ছে, সাইন 270 ইজ ইকুয়াল টু -1 হয়। যাদের মুখস্থ আছে তাদের ভালো, যারা বের করতে পারবে তারা নিজে বের করে দেখে নাও, সাইন 270 ইজ ইকুয়াল টু -1 হয়। ঠিক আছে, চলো আমি তাও করে দেখাচ্ছি, চলো আমি করে দেখাচ্ছি। সাইন 270 ইজ ইকুয়াল টু সাইন 180 প্লাস 90। 180 মানে 90 এর ইভেন মাল্টিপল, ইভেন মাল্টিপল হলে সাইনটা সাইন থাকবে, তাহলে এটা আমার সাইন 90 হয়ে যাবে। এবারে 180 প্লাস 90 এটা কার ঘরে পড়ছে? 180 প্লাস সামথিং মানে 10 এর কোয়াড্রেন্টে পড়ছে, থার্ড কোয়াড্রেন্টে পড়েছে, আর 10 এর ঘরে আমার সাইনটা মাইনাস হবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস। আর সাইন 90 যেহেতু 1 হয় তাহলে মাইনাস সাইন 90 ইজ ইকুয়াল টু -1 হবে। তাহলে এইটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে আমার এর ম্যাক্সিমাম ভ্যালু, আর সাইন 270 এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। কেন হচ্ছে সেটা ফিল দিয়ে বোঝানো সম্ভব। চলো এবারে সাপোজ করো তুমি কস এর বের করতে চাইছো, দেখো cos 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 হবে, cos 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু -1 হবে। এটা হয়ে যাবে আমার কসের ম্যাক্সিমাম ভ্যালু, আর এটা হয়ে যাবে কসের আমার মিনিমাম ভ্যালু।
কেন এরপরে এগুলো হচ্ছে তুমি দেখো। দেখো এটা থিটা, সাপোজ করো এটা হচ্ছে এক্স, বেসটা হচ্ছে এক্স, হাইটটা হচ্ছে ওয়াই, আর হাইপোটেনাসটা হচ্ছে আমার জেড। ঠিক আছে, তুমি যদি থিটাটাকে 0 ডিগ্রি করো, থিটা ইজ ইকুয়াল টু, যদি থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি করো, তাহলে লক্ষ্য করে দেখো এই যে হাইপোটেনাসটা রয়েছে, এই হাইপোটেনাসটা বেসের কাছে চলে আসবে। এই যে হাইপোটেনাসটা রয়েছে, এই হাইপোটেনাসটা আমার বেসের কাছে চলে আসবে, আসবে হাইপোটেনাস আমার বেসের কাছে চলে আসবে। আর যখনই হাইপোটেনাস আমার বেসের কাছে চলে আসছে, তখন হাইটটা আমার 0 হয়ে যাচ্ছে, তখন আমার ওয়াই 0 হয়ে যাচ্ছে। এই সময় আমার y ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, আর এই সময় আমার x ইজ ইকুয়াল টু z হয়ে যাচ্ছে, আর এই সময় আমার x ইজ ইকুয়াল টু z হয়ে যাচ্ছে। এবারে তুমি এইখানে সাইন থিটা ভ্যালু বের করো, সাইন 0 ডিগ্রির ভ্যালু বের করে দেখো। সাইন মানে কি? হাইট বাই হাইপোটেনাস, মানে y বাই z। ঠিক আছে, এবারে ওয়াইটা কত? ওয়াইটা তো নিজেই 0 হয়ে যাচ্ছে, তাহলে 0 বাই জেড ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। কি বললাম বুঝতে পারলে? ঠিক সেরকম cos 0 ডিগ্রি ইমাজিন করো, cos 0 ইমাজিন করো, cos থিটা ইজ ইকুয়াল টু কি? বেস বাই হাইপোটেনাস, মানে x বাই জেড, x বাই জেড। আর তুমি লক্ষ্য করে দেখো থিটা ইজ ইকুয়াল টু 0 হলে x ইজ ইকুয়াল টু জেড হচ্ছে। x ইজ ইকুয়াল টু জেড যদি হয়, তাহলে cos 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। প্রুফ করে দেখাচ্ছি। তুমি যেগুলো এতদিন মুখস্থ করে এসছো, সাইন 0 এর মান 0 হয়, কিন্তু কেন হয় ভেবে দেখেছো? একটু ভেবে দেখলেই তুমি অ্যান্সার পেয়ে যেতে। এবারে এই তো গেল, এটা একটা গল্প, এটা গল্প গেল। এই সাপোজ করো থিটা ইজ ইকুয়াল টু, সাপোজ করো থিটা ইজ ইকুয়াল টু তুমি 90 করে দিলে। থিটা যখন 90 করছো, তখন তখন আমার হাইপোটেনাস চুপচাপ হাইটের দিকে যাচ্ছে, এই হাইপোটেনাসটা আমার হাইটের দিকে চলে যাচ্ছে। জেডটা তখন আমার ওয়াই হয়ে যাচ্ছে, জেডটা তখন আমার ওয়াই হয়ে যাচ্ছে। দেখো তুমি এইখানে দেখলে ভালো করে বুঝতে পারবে। এই থিটা, দেখো থিটার ভ্যালু বাড়াচ্ছি 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 বাড়াচ্ছে। দেখো একটা সময় হাইপোটেনাসটা হাইট হয়ে যাচ্ছে। লক্ষ্য করে দেখো, এটা থিটা তো আমার, এটা আমার থিটা তো, এটা থিটা তো। তুমি লক্ষ্য করে দেখো থিটা, থিটার ভ্যালু বাড়াচ্ছি বাড়াচ্ছি বাড়াচ্ছি। দেখো থিটার ভ্যালু যত বাড়ছে, দেখো বেসটা ছোট হচ্ছে ছোট হচ্ছে ছোট হচ্ছে ছোট হচ্ছে। থিটার মানটা এবার 90 এর কাছাকাছি আসছে কাছাকাছি আসছে কাছাকাছি আসছে। একটা সময় কি হচ্ছে বলতো? হাইপোটেনাসটা পুরোপুরি হাইটে কনভার্ট হয়ে যাচ্ছে। কি বললাম বুঝতে পারলে? দেখো দেখতে পাচ্ছ এই যে এই অ্যাঙ্গেলটা, দেখো এই অ্যাঙ্গেলটা লক্ষ্য করো, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা লক্ষ্য করে দেখো। ভ্যালু বাড়ছে বাড়ছে, যত বাড়ছে দেখো বেস ছোট হচ্ছে বেস ছোট হচ্ছে বেস ছোট হচ্ছে। যখন একদম 90 ডিগ্রি হবে, তখন দেখো হাইপোটেনাসটা পুরোপুরি হাইটে কনভার্ট হয়ে গেছে। কি বললাম বুঝতে পারলে? এটাই হচ্ছে গল্প। তাহলে থিটার ভ্যালু যত বাড়ে, থিটার ভ্যালু যত বাড়ে বেসের মান তত ছোট হয়। আমি পরে বলছি। তাহলে এইটুকু বুঝলাম, থিটার ভ্যালু যখন 90 ডিগ্রি হবে, তখন আমার বেসটা 0 হয়ে যাবে, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তখন হাইপোটেনাসটা পুরোপুরি হাইটে কনভার্ট হবে, তখন y ইজ ইকুয়াল টু z হয়ে যাবে। এবারে সাইন 90 ইজ ইকুয়াল টু কত হবে? সাইন 90 ইজ ইকুয়াল টু হাইট বাই হাইপোটেনাস y বাই z, y বাই z ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে, কারণ y ইজ ইকুয়াল টু z। কি বললাম বুঝতে পারলে? এবারে cos 90 কত হবে?
ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে। এবারে cos 90 কত হবে? cos 90 ইজ ইকুয়াল টু বেস বাই হাইপোটেনাস। বেসটা তো আমার 0 এই ক্ষেত্রে, তাহলে 0 হয়ে যাবে, 0 বাই সামথিং ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাই জন্য আমার cos 90 ইজ ইকুয়াল টু 0 হয়। বোঝা গেছে? আর আমি তোমাকে কি বললাম, থিটার ভ্যালু যত বাড়ছে, তোমাকে এইমাত্র বললাম না, থিটার ভ্যালু যত বাড়ছে, দেখো এই অ্যাঙ্গেলটা লক্ষ্য করে দেখো, এই অ্যাঙ্গেলটা যত বাড়ছে দেখো বেস ছোট হচ্ছে, বেস ছোট হচ্ছে, বেস ছোট হচ্ছে, বেস ছোট হচ্ছে। আর বেস যদি আমার ছোট হয় তাহলে cos থিটার মান ছোট হবে। ছোট হবে তো অবশ্যই থিটার মান, আমি বলছি মানে থিটার মানটা 0 থেকে 90 ডিগ্রির কথা বলছি। থিটা ইজ ইকুয়াল টু অ্যাবডিউস অ্যাঙ্গেল আমি বলছি, ঠিক আছে? তাই জন্য তুমি লক্ষ্য করে দেখবে, দাঁড়াও, দেখো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 45, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 90, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে কস। থিটার ভ্যালু যত বাড়ে তত বেসের মান ছোট হয়, আর হাইটের মানটা তো বেসের রেসপেক্টে হাইট তো বাড়ছে। তাই cos 0 এর মান 1 হয়, cos 30 এর মান √3/2 হয়, cos 45 is equal to 1/√2 হয়, cos 60 is equal to half হয়, আর sin আর cos 90 is equal to 0 হয়। অন্যদিকে এটা is equal to 0, half, 1/√2, √3/2, 1। এই জন্যই এই গল্পগুলো হয়, বুঝতে পারলে? এই ছোট জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে, বুঝতে পেরেছো? তাহলে কেন থিটার মান কমলে, সরি থিটার মান বাড়লে কেন cos থিটা কমছে, আর থিটার মান কমলে কেন সাইন থিটা কমছে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তোমরা একটু খাতায় ড্র করে দেখে নেবে। এবারে তুমি বলবে, স্যার আপনি তো শুধু প্লাসের কথা বললেন, মাইনাসের কথা আপনি বললেন না। মাইনাসের কথাটাও ব্যাপারটা এক্সপ্লেন করে দেখানো যেতে পারে, সেটা এমন কোনো রকেট সায়েন্স নয়। এখানে বলবো, দেখো বলে দি, দেখো এই ব্যাপার তো তুমি এটা তো বুঝতে পারলে, এই যে থিটা, এটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার জেড। তুমি তো এটা বুঝতে পারলে সাইন 90 এর ভ্যালু ম্যাক্সিমাম হয়। কেন সাইন 90 এর ভ্যালু ম্যাক্সিমাম হয়? কারণ তুমি লক্ষ্য করে দেখো, সাইন থিটা ইজ ইকুয়াল টু হাইট বাই হাইপোটেনাস। এটা তুমি জানো, ঠিক আছে? এবারে তুমি লক্ষ্য করে দেখো, থিটার ভ্যালু যখন 90 ডিগ্রি হচ্ছে, থিটার ভ্যালু যখন 90 ডিগ্রি হচ্ছে, তখন এই লাইনটা আমার এই লাইনে কনভার্ট হচ্ছে। থিটার ভ্যালু 90 ডিগ্রি হলে এই লাইনটা আমার চুপচাপ দেখো এইখানে চলে আসছে, আর যখন এইখানে আমার আসছে তখন y ইজ ইকুয়াল টু জেড হচ্ছে, তাই সাইন থিটার ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে, ঠিক আছে? এবারে সাইন থিটার ভ্যালু নেগেটিভ যদি করতে হয়, সাইন থিটার ভ্যালু নেগেটিভ করতে গেলে তুমি দেখো
সাইন থিটার ভ্যালুকে নেগেটিভ করতে গেলে সাইন থিটাকে যদি আমাকে নেগেটিভ করতে হয়, জেড তো নেগেটিভ করা সম্ভব নয়, কারণ জেড রুট আন্ডার হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। তুমি নেগেটিভ স্কোয়ার করলে আমার আলটিমেট অ্যান্সারটা আমার পজিটিভই আসবে। কি বলছি বুঝতে পারছো? তাহলে যদি সাইন থিটাকে নেগেটিভ করতে হয় তাহলে হাইটকে নেগেটিভ করতে হবে। আর হাইট নেগেটিভ তখনই সম্ভব যখন এই লাইনটা এরকম করে ঘুরে যখন আমার এইখানে চলে আসবে, এই লাইনটা যখন এরকম করে ঘুরে এইখানে চলে আসবে, আর এইখানে যদি ঘুরে আসতে হয় তাহলে আমাকে টোটাল কত অ্যাঙ্গেল করতে হলো? এই টোটাল অ্যাঙ্গেলটা কত হলো? 270 হলো। তাই সাইন 270 ইজ ইকুয়াল টু -1 হয়। বুঝতে পেরেছো? এবারে কস কখন নেগেটিভ হয়, কেন জিরোতে কস, কেন কস জিরোর ভ্যালু 1 হয়, আর কেন কস 180 এর ভ্যালু -1 হয়, এবার তুমি নিজে বুঝতে পারবে। যখন থিটার ভ্যালু 0, যখন লাইনটা এরকম আছে, তখন ওয়াই এর মানটা 0 আর এক্স এর মান এক্স আর জেড সমান, তাহলে এক্স বাই জেড ইজ ইকুয়াল টু 1 হচ্ছে। বুঝতে পেরেছো? যখন আমি ঘুরে এই দিকে আসছি, তুমি দেখো না এখান থেকে তুমি ইজিলি করতেই পারো যে cos থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই জেড। তোমাকে যদি cos থিটাকে নেগেটিভ করতে হয়, নেগেটিভ করতে হয়, তাহলে এক্স এর ভ্যালুকে তোমাকে নেগেটিভ করতে হবে। আর এক্স এর ভ্যালুকে নেগেটিভ কখন করা সম্ভব? যখন আমি নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর থাকবো, অর্থাৎ যখন এই লাইনটা আমার এইখানে থাকবে, আর এই লাইনটা এখানে থাকা মানে আমাকে কত অ্যাঙ্গেল ঘুরতে হবে? 180 ডিগ্রি ঘুরতে হবে। তাই তো cos 180 ডিগ্রির ভ্যালু -1 হয়। তাই তো cos 180 ডিগ্রির ভ্যালু আমার -1 হয়। তাই cos 180 ইজ ইকুয়াল টু আমার -1 হবে। তাহলে এই যে লিমিটগুলো, এই যে লিমিটটা কেন, মানে লিমিট বলছি, এই যে রেঞ্জটা কেন -1 থেকে +1 এ আসছে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এবারে tan এর ভ্যালু 1 এর থেকে বেশি কেন হয়, তুমি নিজে করবে, ভেবে দেখবে, অ্যান্সার পেয়ে যাবে। কারণ tan 90 মানে sin 90 বাই cos 90। এখন sin 90 এর ভ্যালু 1 হয়, cos 90 এর ভ্যালু 0 হয়, তাহলে 1/0 ইজ ইকুয়াল টু +∞ আসছে। আই হোপ বুঝতে পেরেছো। মাইনাসটা কেন আসছে তুমি পরে নিজে করবে। এবারে লাস্ট একটা জিনিস যেটা আমাকে বুঝতে হবে, এটা তো বুঝতে পেরেছো। তোমাকে যদি আরেকটা ফাংশন বলে দেয়, সাপোজ করো ফাংশনটা হচ্ছে a sin থিটা প্লাস b cos থিটা। এই যে ফাংশনটা এর মিনিমাম ভ্যালু কত হয় জানো? এর মিনিমাম ভ্যালু হয় √a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয় জানো? এর ম্যাক্সিমাম ভ্যালু হয় √a স্কোয়ার প্লাস b স্কোয়ার। শুধু এটা মাইনাস হয় আর ওটা আমার প্লাস হবে, এটা আমার প্লাস হবে। এটা মুখস্থ রাখতে পারো, ঠিক আছে? এটা মুখস্থ রাখবে। এবারে কেন এটা মুখস্থ রাখবে, এটাও তো ভাববার বিষয়। কেন মুখস্থ রাখবো এটাকে আমি? প্রচুর কাজে আসে। যারা অঙ্কটাকে শিখতে চাও ভালো করে, তাদেরকে জানতে হবে কেন এটা এরকম হচ্ছে। আর যারা শিখতে চাইছো না, মুখস্থ রাখতে পারো, ঠিক আছে? অঙ্কতে তোমাদের রয়েছে এটা a sin থিটা প্লাস b cos থিটা। এর ভ্যালুর ম্যাক্সিমাম, মানে এটার ম্যাক্সিমাম ভ্যালু হয় √a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর মিনিমাম ভ্যালু হয় -√a স্কোয়ার প্লাস b স্কোয়ার। কেন হচ্ছে করে দেখাচ্ছি। দেখো আমার আছে a sin থিটা প্লাস b cos থিটা। সাপোজ করো আমি a ইজ ইকুয়াল টু ধরেছি আর cos থিটা, আর b ইজ ইকুয়াল টু ধরেছি আর cos থিটা। কেন ধরছি? এটাকে আলফা ধরো, এটাকে আলফা ধরো, এটাকে সাইন আলফা ধরো। তাহলে এর ভ্যালুটাকে যদি এখানে বসিয়ে দাও, এই যে ভ্যালুগুলো, যে এই ভ্যালুগুলো যদি এখানে পুট করে দাও, তাহলে কি হচ্ছে বলো তো?
সাপোজ করো এর ভ্যালুটা হচ্ছে y, তাহলে y is equal to a sin theta plus b cos theta আমি ধরে নিয়েছি a is equal to r cos alpha আর b is equal to r sin alpha আমি ধরে নিয়েছি। এখন a এর ভ্যালুটা যদি এখানে সাবস্টিটিউট করি তাহলে এটা হবে আমার r cos alpha into sin theta plus r sin alpha into আর cos alpha sin theta আর sin alpha cos theta, ঠিক আছে, আর sin alpha cos theta। তুমি লক্ষ্য করে দেখো এখান থেকে আর আমার কমন যাচ্ছে, আর কমন যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার sin theta into cos alpha plus cos theta into sin alpha। এবারে দেখো y is equal to r sin theta cos alpha plus cos theta sin alpha, এটা sin a plus b এর সূত্র, sin a cos b plus cos a sin b, আগের আলোচনাতে মোটামুটি তোমাদেরকে এটা করানো হয়েছে। তাহলে এটা হচ্ছে r sin theta plus alpha, এটা হচ্ছে। এবারে তুমি লক্ষ্য করে দেখো এই rটাও আমার ধরে নেওয়া আর আলফাটাও আমার ধরে নেওয়া। আচ্ছা তুমি এবারে বলছি দাঁড়াও, এই যে টার্মটা এলো, এই যে টার্মটা এলো সাইন থিটা, এই যে সাইন থিটা প্লাস আলফা, সাইন মানেই সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত হয় +1 হয় আর মিনিমাম ভ্যালু কত হয় -1 হয়। তাহলে সাইনের যদি ম্যাক্সিমাম ভ্যালু +1 হয় তাহলে এখানে আমার y এর যে ম্যাক্সিমাম ভ্যালু আসবে সেটা কত আসবে +r হবে, আর y এর যে মিনিমাম ভ্যালু সেটা কত আসবে, y এর মান মিনিমাম তখনই হবে যখন সাইনের ভ্যালুটা মিনিমাম হবে। আর সাইনের মিনিমাম ভ্যালু কত হয়, সাইনের মিনিমাম ভ্যালু হয় তোমার -1, তাহলে -1 যদি গুণ করো তাহলে এটা আমার -r আসবে। তাহলে এই যে y এর রেঞ্জটা কত আসবে আমার, এই y এর রেঞ্জটা আসবে, এই y এর যে রেঞ্জটা আসবে, এই y এর রেঞ্জটা -r থেকে +r এর মধ্যে আসবে, তাই না? এবারে -r মানে কি এটা তোমাকে বুঝতে হবে। -r আচ্ছা মাইনাস ছাড়ো, r মানেটা কি, কারণ rটা তো আমার ধরে নেওয়া। আমি যদি এইটার স্কোয়ার করি, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, সাপোজ করো এটা আমার 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। তাহলে আমি যদি a স্কোয়ার প্লাস b স্কোয়ার যদি করি তাহলে r স্কোয়ার কমন যাবে, cos স্কোয়ার আলফা প্লাস sin স্কোয়ার আলফা আসবে। এখন cos স্কোয়ার আলফা প্লাস sin স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে r স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার আসবে, তাহলে r ইজ ইকুয়াল টু √a স্কোয়ার প্লাস b স্কোয়ার আসবে। এবারে তোমরা অনেকে বলবে যে স্যার মাইনাস কেন নিলেন না, কারণ r ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √a স্কোয়ার প্লাস b স্কোয়ার হওয়া উচিত ছিল, তাই তো আমরা ক্লাস 10 শিখে এসেছি। তুমি একটা কথা বলো, r এর ভ্যালু কি কোনোদিনও মাইনাস হতে পারে? r এর ভ্যালু কোনোদিনও মাইনাস হবে না, কারণ r স্কোয়ার মানে হচ্ছে r মানে হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর রুট, a স্কোয়ার এর ভ্যালু তো কখনো মাইনাস হতে পারে না, আবার b স্কোয়ার এর ভ্যালুও কোনোদিনও মাইনাস হতে পারে না। তাহলে আমার যদি এখানে কেউ মাইনাস না থাকে তাহলে r এর ভ্যালু তো মাইনাস হওয়ার কোনো চান্সই নেই। যাই হোক, তাহলে r এর যে ভ্যালু এলো সেটা √a স্কোয়ার প্লাস b স্কোয়ার এলো। এবার তুমি মানটা এখানে যদি বসাও তাহলে এই যে মানটার মিনিমাম ভ্যালু বা এই যে এক্সপ্রেশন এটার যে মিনিমাম ভ্যালু সেটা -√a স্কোয়ার প্লাস b স্কোয়ার হবে, আর ম্যাক্সিমাম ভ্যালু +√a স্কোয়ার প্লাস b স্কোয়ার হবে। তাহলে এই যে জিনিসটা সেটা আমার কিন্তু প্রুফ হয়ে গেছে, বুঝতে পেরেছো? এবারে আলফাটাও তো আমার ধরে নাও, আলফার ভ্যালুটা আমি কি করে বের করব? তুমি 2 থেকে 1 দিয়ে ভাগ দিয়ে দাও, তুমি 2 কে তুমি 1 দিয়ে ভাগ দিয়ে দাও, দেখতে পাচ্ছ যে b বাই a ইজ ইকুয়াল টু আমার tan আলফা আসবে, তাহলে আলফা ইজ ইকুয়াল টু tan ইনভার্স b বাই a আসবে। এই এক্সপ্রেশন গুলো কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন তুমি বুঝতে পারছো না, এখন তোমাকে মশলা রেডি করাতে, তোমাকে এখন মশলা রেডি করানো হচ্ছে, তুমি এখন জানো না এই মশলাটা কোথায় কাজে লাগবে। যখন রান্না হবে তখন বুঝতে পারবে না এই মশলাটা দিয়েছিলাম বলেই টেস্টটা আমার বেড়েছে, ঠিক আছে?
তো এখন কিন্তু এগুলো ভালো করে শিখে নাও, পরে এগুলো হুবাহু লাইন তুলে কিন্তু আমি একদম লাইন তুলবো, ঠিক আছে? পরে যখন বোঝাবো, যখন ফিজিক্সে ঢুকবো, তখন কিন্তু একদম লাইনগুলো পুরো তুলে দেবো, বলে দেবো বেসিক ম্যাথসে করানো হয়েছিল, তখন ভালো করে যারা করেছো তারাই ভালো করে বুঝতে পারবে, আদারওয়াইজ তারা অন্যরা কিন্তু বুঝতে পারবে না। তাহলে এই যে জিনিসগুলো সেগুলো কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো, ত্রিকোণমিতি মোটামুটি পড়ানো শেষ হয়ে গেল। এটা আমার আগের আলোচনাতে করানো উচিত ছিল, আগের ভিডিওতে করানো উচিত ছিল, কিন্তু ভুলে গেছিলাম, যাই হোক মাথা থেকে আউট হয়ে গেছিল। এবারে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে ঢুকবো। এবারে কোঅর্ডিনেট জিওমেট্রি মানেটা কি? আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও, দেখো, হ্যালো, কোঅর্ডিনেট সিস্টেম। কোঅর্ডিনেট সিস্টেমে আমরা দু ধরনের কোঅর্ডিনেট সিস্টেম পড়বো, একটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আর একটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটাই আমাদের কিন্তু বেশি লাগে, তাই জন্য কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে একদম কিন্তু সড়গড় হতে পারতে হবে, ঠিক আছে? কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম তোমরা ক্লাস 7-8-এ শিখে এসেছো অলরেডি, এইখানে আরেকবারটি আমি তোমাদেরকে রিভাইজ করিয়ে দিচ্ছি। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আমরা কেন ইউজ করব? আগে আমি 2D এর ক্ষেত্রে আলোচনা করছি। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আমরা ইউজ কেন করব? দেখো, সাপোজ করো একটা প্লেন নেওয়া হয়েছে, 2D প্লেন নেওয়া হয়েছে। 2D মানে কি? যার দুটো অক্ষ থাকবে, এক্স অক্ষ থাকবে, ওয়াই অক্ষ থাকবে। 1D মানে একটা স্ট্রেট লাইন বরাবর যদি কাজ হয় তাহলে সেটাকে আমরা 1D বলবো। 2D মানে একটা ক্ষেত্রফল বরাবর যদি কাজ হয় তাহলে সেটাকে আমরা 2D বলবো। আর যদি তিনটে ডাইমেনশন, হাইট মানে একটা আয়তন জুড়ে যদি কাজ হয় বা ভলিউম জুড়ে যদি কাজ হয় তাহলে সেটাকে আমরা 3D বলবো। এখন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আগে আমরা 2Dর কেসটা আলোচনা করে নিই। সাপোজ করো একটা প্লেনে আমাকে একটা পয়েন্টের পজিশনকে খুঁজে বের করতে হবে, সেটা আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে বের করব, ঠিক আছে? দেখো, আগে আমরা এক্স অ্যাক্সিস নেব। এক্স অ্যাক্সিস আমার সবসময় হরাইজন্টাল হবে, আর এর সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে আরেকটা অ্যাক্সিস আমি ইমাজিন করব, যেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস হবে, ঠিক আছে? এবারে এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। অবশ্যই ডান দিকটা যদি এক্স অ্যাক্সিস হয় তাহলে বাঁ দিকটা আমার মাইনাস এক্স অ্যাক্সিস হবে। উপরের দিকটা যদি পজিটিভ ওয়াই অ্যাক্সিস হয় তাহলে নিচের দিকটা আমার নেগেটিভ ওয়াই অ্যাক্সিস হবে। এবারে আমি এই যে পজিটিভ বলছি বা নেগেটিভ বলছি, এটা কার রেসপেক্টে বলছি? অবশ্যই এটা কিন্তু আমি অরিজিনের রেসপেক্টে বলছি, এটা কিন্তু আমি এই অরিজিনের রেসপেক্টে বলছি। এবার সাপোজ করো কোনো একটা পয়েন্ট পি রয়েছে, কোনো একটা পয়েন্ট পি রয়েছে যার কোঅর্ডিনেট হচ্ছে এ কমা বি। এটার মানে কি? এ কমা বি মানে কি? কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এ কমা বি মানে হচ্ছে আমাকে যদি এই পয়েন্টে যদি পৌঁছাতে হয় তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমাকে এক্স ডিস্টেন্স যেতে হবে আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমাকে ওয়াই ডিস্টেন্স যেতে হবে। তাহলে মানে আমার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এ কমা বি মানে হচ্ছে আমাকে এক্স অ্যাক্সিস বরাবর এ ডিস্টেন্স যেতে হবে আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমাকে বি ডিস্টেন্স যেতে হবে, ঠিক আছে? এক্স অ্যাক্সিস বরাবর আমাকে এ ডিস্টেন্স যেতে হবে আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমাকে বি ডিস্টেন্স যেতে হবে। আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমাকে বি ডিস্টেন্স যেতে হবে। এবারে এক্স অ্যাক্সিস বরাবর যে ডিস্টেন্স ট্রাভেল করছি সেটাকে আমি ইংরেজিতে অ্যাবসিকা বলবো, অ্যাবসিকা বলবো। স্পেলিংটা আমার বড্ড গন্ডগোল হয়। এক্স অ্যাক্সিস বরাবর যতটা ডিস্টেন্স যাচ্ছে সেটাকে আমি এক্স কোঅর্ডিনেট বলতে পারি, ইংরেজিতে অ্যাবসিকা বলতে পারি, আর বাংলাতে ভুজ বলে, বাংলাতে ভুজ বলে, ঠিক আছে? তো এটাকে এক্স কোঅর্ডিনেটই বলবো বা অ্যাবসিকা বলবো। অ্যাবসিকা এখনই শুনছো, পরে কিন্তু ভুলে যাবে, তাই জন্য তুমি এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট হিসেবে মনে রাখবে। এক্স কোঅর্ডিনেট মানে এই পয়েন্টে পৌঁছানোর জন্য আমাকে অ্যালং এক্স অ্যাক্সিস কতটা মুভ করতে হলো, আর ওয়াই কোঅর্ডিনেট মানে এই পয়েন্টে পৌঁছানোর জন্য আমাকে অ্যালং ওয়াই অ্যাক্সিস কতটা ডিস্টেন্স মুভ করতে হলো। এবারে অরিজিন থেকে ডিস্টেন্সটা আমি কত ট্রাভেল করলাম? আমি অরিজিন থেকে কতটা ডিস্টেন্স ট্রাভেল করলাম, আলটিমেট বা ডিসপ্লেসমেন্ট কত, বা অরিজিন থেকে ডিস্টেন্সটা কত, ঠিক আছে? ডিস্টেন্স ট্রাভেল করেছে তো a প্লাস বি,
মোদ্দা কথা এই পয়েন্টটাকে যদি অরিজিন মানে এই পয়েন্টটাকে যদি অরিজিন বরাবর বা এই পয়েন্ট আর অরিজিনকে যদি একটা স্ট্রেট লাইন দিয়ে যোগ করি, তাহলে এই যে ডিস্টেন্সটা পাবো, এই স্ট্রেট লাইনের যে ডিস্টেন্স পাবো, সেটা যদি আর হয়, সেটা যদি আর হয়, এই আর এর ভ্যালু কত হবে? এই আর এর ভ্যালু হবে আমার, এই আর এর ভ্যালু হবে আমার, তুমি বুঝতেই পারছো এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে হাইপোটেনাস ইজ ইকুয়াল টু রুট আন্ডার হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, আর ইজ ইকুয়াল টু হবে আমার রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তো এটা তুমি জানতে, এর নতুন করে তো তুমি শিখলে এমনটা নয়, কিন্তু এখান থেকে একটা জিনিস আমাদেরকে বের করতে পারতে হবে, সেটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম তোমাকে বলে দেওয়া থাকবে, তার উপরে দুটো পয়েন্ট তোমাকে কনসিডার করতে হবে, ওই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স তোমাকে বের করতে হবে। ডিস্টেন্স ফর্মুলা, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার অরিজিন ও। সাপোজ করো এটা হচ্ছে একটা পয়েন্ট P1, এটা হচ্ছে একটা পয়েন্ট আমার P1, আর এটা হচ্ছে একটা পয়েন্ট আমার P2। P1 এর যে কোঅর্ডিনেট, P1 এর যে কোঅর্ডিনেট, P1 এর x কোঅর্ডিনেট হচ্ছে x1 আর y কোঅর্ডিনেট হচ্ছে y1, P2 এর x কোঅর্ডিনেট হচ্ছে x2 আর y কোঅর্ডিনেট হচ্ছে y2। ঠিক আছে, তাহলে তুমি লক্ষ্য করে দেখো এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে y1। অন্যদিকে এটা হচ্ছে আমার x2, এটা হচ্ছে আমার y2, এটা হচ্ছে আমার y2। তুমি লক্ষ্য করে দেখো আমি যে এই ডিস্টেন্সটা গেলাম, এই পুরোটা যদি x2 হয় আর এইটা যদি x1 হয়, তাহলে আলটিমেট এই ডিস্টেন্সটা কত হচ্ছে আমার, এই ডিস্টেন্সটা কত হচ্ছে? আর এই ডিস্টেন্সটা আমার কত হচ্ছে? এই পুরোটা যদি x2 হয় আর এতটা যদি x1 হয়, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার x2 মাইনাস x1, x2 মাইনাস x1। আর এই ডিস্টেন্সটা হচ্ছে আমার, এই পুরোটা যদি y2 হয় আর এইটা যদি y1 হয়, তাহলে এটা হয়ে যাবে আমার y2 মাইনাস y1। হবে তো? তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? তুমি লক্ষ্য করে দেখো এইটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে হাইপোটেনাস, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইট। তাহলে P1 ডিস্টেন্সটা কত হবে? ডিস্টেন্স বিটুইন distance between P1 and P2, P1 P2 is equal to হয় root under height square plus base square।
তাহলে x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। কি বললাম বুঝতে পারলে? এটা হচ্ছে ডিস্টেন্স ফর্মুলা। ক্লিয়ার? আমার বলার বক্তব্য, এতক্ষণ ধরে আমরা টু ডাইমেনশনাল নিয়ে আলোচনা করেছি, মানে আমাদের শুধুমাত্র এক্স অ্যাক্সিস রয়েছে, ওয়াই অ্যাক্সিস রয়েছে। যদি এবারে থ্রি ডাইমেনশন নিয়ে যদি আলোচনা হয়, যদি এক্স অ্যাক্সিস থাকে, ওয়াই অ্যাক্সিস থাকে, তার সঙ্গে যদি জেড অ্যাক্সিসও থাকে, তাহলে ফার্স্ট যে চেঞ্জটা হবে সেটা আমাকে এক্সট্রা করে আরেকটা অ্যাক্সিস আমাকে ইমাজিন করতে হবে। সাপোজ করো এই দিক বরাবর রয়েছে আমার জেড অ্যাক্সিস, তখন পি পয়েন্টের যে কোঅর্ডিনেট গুলো হবে না, এই তখন পি পয়েন্টের যে কোঅর্ডিনেট হবে সেটা এ কমা বি হবে না, তখন আমার এ কমা বি কমা সি হয়ে যাবে। তখন অরিজিন থেকে ডিস্টেন্সটা রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু আর হবে না, তখন রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে যাবে। তখন ডিস্টেন্স ফ্রম অরিজিন is equal to root under a square plus b square plus c square হয়ে যাবে। এটা কি করে এলো? তুমি মনে করে দেখো, যখন তুমি ক্লাস 10-এ মেনসুরেশন যখন পড়েছিলে, তখন কোনো একটা কিউবের একটা এজের ফর্মুলা কি ছিল? রুট আন্ডার এ স্কোয়ার প্লাস রুট আন্ডার এ স্কোয়ার প্লাস রুট আন্ডার এ স্কোয়ার বা √3a ছিল না? বা একটা তুমি যদি কিউব যদি কল্পনা, কিউব বলাটা ভুল হবে, ওটাকে কি বলে, রেক্ট্যাঙ্গুলার, যেটাকে আমরা বলি, কি বলে, আয়তঘন যেটাকে বলা হয় বাংলাতে, ইংরেজিতে বলে রেক্ট্যাঙ্গুলার প্যারালোপাইপ, মানে ভুলে গেছি, যাই হোক, এই যে জিনিসটা, এই জিনিসটা তো এর যে একটা এজ, তার ফর্মুলা কি হয়? রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয় না? অবশ্যই হয়। তো তুমি এক কাজ করো না, তুমি এক কাজ করতে পারো, আচ্ছা দাঁড়া এটা মুছে দিই একটু। এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস। দেখতে পাচ্ছ? এবার সাপোজ করো আমি এই রডের লেন্থটা ক্যালকুলেট করতে চাইছি, এই অরিজিন থেকে আমি এই এজে যেতে চাইছি। এই রডের লেন্থটা আমি কি করে বের করব? তাহলে আমাকে এক্স অ্যাক্সিস বরাবর এ ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর বি ডিস্টেন্স ট্রাভেল করতে হবে। তাহলে তখন এই যে লেন্থটা পাবো আমি, এটা যদি আমার এ হয়, এটা যদি আমার বি হয়, তাহলে এই যে ডিস্টেন্সটা আসছে না, সেটা রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে। এবারে আমাকে জেড অ্যাক্সিস বরাবর, আমাকে এই যে জেড অ্যাক্সিস বরাবর সি ডিস্টেন্স ট্রাভেল করতে হবে। তখন আমি এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার ইজ ইকুয়াল টু এটার স্কোয়ার পাবো। বুঝতে পারছো তো? কিছু বোঝা যাচ্ছে?
এটা হচ্ছে একটা প্লেনে আছি, এই যে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা প্লেনে আছি, এটা আমি গেছি লেন্থ, এটা গেছি ব্রেথ। এবারে আমি এই দেখো না 3D স্পেসে ইমাজিন করো, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর গেলাম, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর গেলাম, এক্স অক্ষ বরাবর আমি এক্স ডিস্টেন্স ট্রাভেল করলাম, অ্যালং ওয়াই অ্যাক্সিস আমি ওয়াই ডিস্টেন্স ট্রাভেল করলাম। তাহলে এইটা কত হলো? রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমি এই দিক বরাবর আমি সি ডিস্টেন্স ট্রাভেল করবো, তাহলে এটা রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। জেড অ্যাক্সিস বরাবর আমি সি ডিস্টেন্স গেছি, তাহলে এই যে ডিস্টেন্সটা হবে সেটা রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে। তাহলে এই যে ডিস্টেন্সটা আমার হবে এখানে, এটা রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে। কি বললাম বুঝতে পারলে? এবারে এটা তো না হয় বোঝা গেল, এবারে ডিস্টেন্সের ফর্মুলাতে কি চেঞ্জ আসবে? যদি এটা আমার 2D স্পেস না হয়, যদি 3D স্পেস হতো, তাহলে ডিস্টেন্সের ফর্মুলায় একটা আলাদা করে চেঞ্জ আসতো, সেটা p1 p2 ইজ ইকুয়াল টু এটা আসতো x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 তার হোল স্কোয়ার। এটা আসতো যদি 3D স্পেসে যদি হতো। এটা হচ্ছে 3Dর জন্য, এটা হচ্ছে আমার 2Dর জন্য, এটা হচ্ছে আমার 3Dর জন্য। ক্লিয়ার? ক্লিয়ার? এবারে তোমাকে এটা তো আমি জাস্ট x1 y1 x2 y2 a, b এমনি করে দেখিয়েছি, ঠিক আছে? তোমাকে যদি এবারে কোনো অঙ্ক দিয়ে দেয়, এখান থেকে অঙ্ক দেওয়া আছে মনে হয়, হ্যাঁ, কি বলছে? ডিস্টেন্স বিটুইন 2.8,4, ডিস্টেন্স বিটুইন 2.8,4 দেখা যাচ্ছে? ঠিক আছে, দেখা যাচ্ছে। এন্ড পয়েন্ট এত ইজ কত বলেছে? ইজ 10 বলে দিয়েছে। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা আমি এইমাত্র বের করেছি, রুট আন্ডার x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। x2 কত? 0, x1 কত? 8 তার হোল স্কোয়ার প্লাস y2 কত? a মাইনাস y1 কত? -4, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এত স্কোয়ার ইজ ইকুয়াল টু কত বলেছে? ইজ ইকুয়াল টু আমাকে 10 বলে দিয়েছে। এবারে কি বলছে? অল দ্য ভ্যালুজ আর ইন দ্য সেম ইউনিট অফ লেন্থ, ফাইন্ড দ্য পজিটিভ ভ্যালু অফ এ। আমাকে এ এর পজিটিভ ভ্যালু বের করতে হবে। তুমি লক্ষ্য করে দেখো, এটা 10 এর স্কোয়ার যদি করি এটা 100 হবে, এটা 8 এর স্কোয়ার মানে 64 হবে, এটা a প্লাস 4 তার হোল স্কোয়ার হচ্ছে a প্লাস 4 তার হোল স্কোয়ার। এখন a প্লাস 4 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 মাইনাস 64 ইজ ইকুয়াল টু 36 হবে। এখন a প্লাস 4 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6 হবে, কিন্তু আমাকে এখানে পজিটিভ ভ্যালু চেয়েছে, তাহলে আমি শুধুমাত্র প্লাস নেব। তাহলে আমি এখান থেকে শুধুমাত্র প্লাস নেব, a প্লাস 4 ইজ ইকুয়াল টু 6, a ইজ ইকুয়াল টু 2। অ্যান্সার। খুব সহজ জিনিস, খুবই সহজ জিনিস, কোনো ব্যাপার না এগুলো করা, অঙ্কে শেখানো হয় প্লাস ফিজিক্সে একটু লাগে, হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট একটা অঙ্ক দিয়েছে, দেখো কি বলছে, দেখো বলছে ক্যালকুলেট ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস এত এন্ড এত। বের করবে আর কি করবে, এটা সোজা জিনিস। রুট আন্ডার x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার, তাহলে 3 মাইনাস 0 তার হোল স্কোয়ার। y2 কত আছে? 3 মাইনাস মাইনাস 1 মানে 4, কত আছে? 13 মাইনাস 1 কত হচ্ছে? এটা 9, 3 প্লাস 1 মানে 4, 4 এর স্কোয়ার মানে কত? 16, এটা কত? 13 মাইনাস 1 মানে 12, 12 এর স্কোয়ার মানে কত? 144।
দিয়ে কত হচ্ছে 6 4 10, 10 আর 9 19, হাতে আছে 1, 5 5 আর 1 6, 169 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 13 ইউনিট অ্যান্সার। সহজ জিনিস, খুবই সহজ জিনিস, ঠিক আছে। তো এইভাবে অঙ্ক এলেও আসতে পারে, অঙ্ক জেনারেলি তোমার নিটে বলো বা জেইতে বলো আসবে না, কিন্তু এই জিনিসগুলো আমাকে ফিজিক্স করতে কাজে আসবে, ঠিক আছে। চলো এবারে স্লোপ অফ লাইন। স্লোপ অফ লাইন এটা ভেরি ইম্পর্টেন্ট, মানে ফিজিক্সে উঠতে বসতে এই স্লোপ জিনিসটা কিন্তু কাজে আসবে, ঠিক আছে। স্লোপ কি করে বের করবো দেখো, আচ্ছা দেখো এই জিনিসটাই আমার কাজে লেগে যাবে, দাঁড়াও এই জিনিসটাই কাজে আসবে, দাঁড়াও। এটা হচ্ছে থিটা। প্রথম কথা স্লোপ, স্লোপকে কিন্তু অনেক নামে আমরা জানতে পারি। স্লোপ দেখো, প্রথম কথা স্লোপ, স্লোপ বা গ্রেডিয়েন্ট, সেম জিনিস। স্লোপ বলো বা গ্রেডিয়েন্ট বলো কিন্তু সেম জিনিস এগুলো, হ্যাঁ। স্লোপ বা গ্রেডিয়েন্ট হচ্ছে সেম জিনিস। স্লোপ মানে হচ্ছে কোনো একটা প্যারামিটার যদি অন্য কোনো প্যারামিটারের রেসপেক্টে যদি চেঞ্জ হয়, কোনো একটা প্যারামিটার যদি অন্য কোনো প্যারামিটারের রেসপেক্টে যদি চেঞ্জ হয়, তাহলে সেই চেঞ্জটা কত হচ্ছে। সাপোজ করো ওয়াই এর চেঞ্জ হচ্ছে, কার রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, এক্স এর রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। তুমি দেখো এই স্ট্রেট লাইন বরাবর আমি যদি হাঁটি, তুমি দেখো প্রত্যেকটা মানে ওয়াই এর ভ্যালু চেঞ্জ হবে যদি আমি এক্স এর ভ্যালু চেঞ্জ করি। তুমি দেখো এখানে এইখানে এক্স এর ভ্যালু যখন x1 তখন ওয়াই এর ভ্যালু y1, এখানে এক্স এর ভ্যালু যখন x2 তখন ওয়াই এর ভ্যালু হচ্ছে y2। তার মানে এক্স এর ভ্যালু চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ওয়াই এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। স্লোপ রিপ্রেজেন্ট করে কোনো একটা প্যারামিটার কি হারে চেঞ্জ হচ্ছে অন্য একটা প্যারামিটার চেঞ্জ এর রেসপেক্টে। মানে স্লোপ এটাকে আমি এম দিয়ে প্রকাশ করি, এটাকে আমি এম দিয়ে প্রকাশ করি। এম মানে এইখানে আপাতত এম মানে রিপ্রেজেন্ট করবে, এম মানে রিপ্রেজেন্ট করবে চেঞ্জ ইন ওয়াই, চেঞ্জ ইন ওয়াই ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স। মানে ওয়াই যদি চেঞ্জ মানে এক্স এর চেঞ্জের রেসপেক্টে, এক্স এর চেঞ্জের রেসপেক্টে ওয়াই এর চেঞ্জটা কি রেটে হচ্ছে সেটা আমার স্লোপ রিপ্রেজেন্ট করে। এখন জেনারেলি আমরা ফিজিক্সে চেঞ্জকে ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করব। আমরা এই যে চেঞ্জ হচ্ছে না, এই চেঞ্জকে আমরা ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করব। কি বললাম বোঝা গেছে? তাহলে এই যে y2 মাইনাস y1 এইটা রিপ্রেজেন্ট করছে y এর চেঞ্জ, এটাকে আমি ডেল্টা y দিয়ে লিখব। এইটা চেঞ্জ, এটা রিপ্রেজেন্ট করছে x এর চেঞ্জ x2 মাইনাস x1, এটাকে আমি ডেল্টা x দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে এইখানে স্লোপ m, এইখানে স্লোপ m মানে হচ্ছে ডেল্টা y বাই ডেল্টা x, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। তাহলে আমি আরেকবার রিপিট করছি, স্লোপ মানে কি? স্লোপ মানে হচ্ছে যখন কোনো একটা প্যারামিটার অন্য একটা প্যারামিটারের রেসপেক্টে কি হারে চেঞ্জ হচ্ছে, কোনো একটা প্যারামিটারের চেঞ্জ অন্য একটা প্যারামিটারের চেঞ্জের রেসপেক্টে কত হচ্ছে, সেটা আমার স্লোপ, সেটাকেই স্লোপ বলে। মানে এইখানে আমি স্লোপ মানে জানবো যে এক্স এর চেঞ্জের রেসপেক্টে ওয়াই এর চেঞ্জটা কত হচ্ছে। এখানে আমি জানবো এক্স এর চেঞ্জের রেসপেক্টে ওয়াই এর চেঞ্জটা কত হচ্ছে, সেটাই এখানে স্লোপ। এখন তুমি বলতে পারো যে স্যার এটা যদি থিটা হয় তাহলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স মানে তো ট্যান থিটা হচ্ছে।
হ্যাঁ অবশ্যই, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স মানে এখানে আমার ট্যান থিটা হচ্ছে, যেখানে থিটাটা কি, থিটা হচ্ছে এই যে স্ট্রেট লাইন পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে কত কোণ করেছে সেটা হচ্ছে থিটা। এই যে স্ট্রেট লাইনটা এটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে কতটা অ্যাঙ্গেল করেছে সেটা হচ্ছে থিটা। তাহলে where theta is angle made by straight line with positive x axis। থিটাটা হচ্ছে স্ট্রেট লাইনটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে কতটা অ্যাঙ্গেল করেছে সেটা হচ্ছে থিটা। অবভিয়াস ব্যাপার, থিটাটা যদি 90 ডিগ্রি অপেক্ষা কম হয় তাহলে স্লোপ পজিটিভ হবে, আর থিটা যদি 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে হয় তাহলে স্লোপটা নেগেটিভ হবে। এবারে পজিটিভ স্লোপ কি কি রিপ্রেজেন্ট করছে? পজিটিভ স্লোপ মানে কি, এম যদি পজিটিভ হয় তাহলে এটা রিপ্রেজেন্ট করছে ডেল্টা এক্স যদি পজিটিভ হয় তাহলে ডেল্টা ওয়াইটাও পজিটিভ হবে। এখন তুমি বলবে স্যার ডেল্টা এক্স পজিটিভ হলে ডেল্টা ওয়াই পজিটিভ হবে মানেটা কি? ডেল্টা এক্স পজিটিভ রেটে চেঞ্জ হচ্ছে, মানে ডেল্টা এক্স পজিটিভ মানে এক্স এর ভ্যালু বেড়েছে, ডেল্টা এক্স পজিটিভ মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান না করে আমি এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল করতে পারি, এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল, এটা হচ্ছে পজিটিভ। ডেল্টা ওয়াই পজিটিভ মানে ওয়াই ফাইনাল মাইনাস ওয়াই ইনিশিয়াল এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ এক্স ফাইনাল ইজ গ্রেটার দেন এক্স ইনিশিয়াল, ওয়াই ফাইনাল ইজ গ্রেটার দেন ওয়াই ইনিশিয়াল। এক কথায় এম পজিটিভ মানে হচ্ছে এক্সটা বাড়লে ওয়াইটাও বাড়বে। অন্যদিকে অন্যদিকে এম নেগেটিভ মানে স্লোপ নেগেটিভ মানে হচ্ছে এক্সটা যদি কমে তাহলে ওয়াইটা বাড়বে, এক্সটা যদি বাড়ে তাহলে ওয়াইটা হচ্ছে কমবে। এটা পজিটিভ স্লোপ বা নেগেটিভ স্লোপ রিপ্রেজেন্ট করেছে। তাহলে স্লোপ মানে আমি কি বললাম, ওয়াই এর চেঞ্জ এক্স এর চেঞ্জের রেসপেক্টে ওয়াই এর চেঞ্জটা কত হচ্ছে সেটা স্লোপ রিপ্রেজেন্ট করছে। মানে কোনো একটা প্যারামিটার অন্য কোনো একটা প্যারামিটারের রেসপেক্টে কি হারে চেঞ্জ হচ্ছে সেটা আমার স্লোপকে রিপ্রেজেন্ট করেছে। ঠিক আছে, স্লোপ মানে ওই স্ট্রেট লাইন পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে তার ট্যান, অর্থাৎ ট্যান থিটাটা স্লোপকে রিপ্রেজেন্ট করে হয়েছে। ট্যান থিটা মানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, স্লোপকে আমরা এম দিয়ে রিপ্রেজেন্ট করি হয়েছে। স্লোপ যদি পজিটিভ হয় সেটা রিপ্রেজেন্ট করেছে এক্স বাড়লে ওয়াই বাড়বে, ওয়াই বাড়লে এক্স বাড়বে। এম পজিটিভ মানে ডেল্টা এক্স পজিটিভ হলে ডেল্টা ওয়াইও পজিটিভ, ডেল্টা এক্স পজিটিভ মানে এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল পজিটিভ, এটা পজিটিভ মানে রিপ্রেজেন্ট করছে এক্স ফাইনালটা বড় এক্স ইনিশিয়াল থেকে, অর্থাৎ এক্স এর ভ্যালু বেড়েছে। কখন না যখন ওয়াই এর ভ্যালুটাও যখন বেড়েছে। অন্যদিকে এক্স এর ভ্যালু যদি কমে তাহলে ওয়াই এর ভ্যালুটাও যদি কমে, যদি এক্স এর ভ্যালুটা কমলে ওয়াই এর ভ্যালু কমে তাহলে সেখানেও স্লোপটা পজিটিভ হবে। তুমি লক্ষ্য করে দেখো এইখান থেকে যত আমি এই পয়েন্ট বরাবর নিচে নামতে থাকবো, এই পয়েন্ট বরাবর যত নিচে নামতে থাকবো, তুমি দেখো এক্স এর ভ্যালু কমলে ওয়াই এর ভ্যালুটাও কমবে। তুমি দেখো না এক্স ওয়াই, এক্স বাড়াচ্ছি ওয়াইও বাড়ছে, দেখো ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে আমার পজিটিভ স্লোপের এক্সাম্পল। নেগেটিভ স্লোপও হয়, অবশ্যই নেগেটিভ স্লোপ হয়, আমি দেখাচ্ছি তোমাকে নেগেটিভ স্লোপ।
সাপোজ করো একটা স্ট্রেট লাইন এরকম ভাবে রয়েছে, এরকম ভাবে রয়েছে। তুমি লক্ষ্য করে দেখো এখানে এই স্ট্রেট লাইনটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে সেই অ্যাঙ্গেলটা অবশ্যই, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা অবশ্যই থিটা, এই থিটার ভ্যালু এই যে থিটা, এই থিটার ভ্যালু অবশ্যই π/2 এর থেকে বেশি আর পাই এর থেকে কম। তুমি এখানে লক্ষ্য করে দেখো এটা হচ্ছে y, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে y, এটা হচ্ছে x। দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? ঠিক আছে, তুমি দেখো এইখানে y এর ভ্যালু কি হচ্ছে, তুমি লক্ষ্য করে দেখো এখানে y এর ভ্যালু কি হচ্ছে, অবশ্যই ডিক্রিজ করছে। দেখো y এর ভ্যালু কমছে, কিন্তু x এর ভ্যালু কি হচ্ছে, x এর ভ্যালু বাড়ছে। যত আমি এই পয়েন্ট থেকে, এটা P1, এটা হচ্ছে P2, এটা হচ্ছে আমার P3, যত আমি P1 P2 P3 তে যাচ্ছি লক্ষ্য করে দেখো y এর ভ্যালু কমছে, আর y এর ভ্যালু কমলে আমার x এর ভ্যালু বাড়ছে। তাহলে তুমি এইখান থেকেও বুঝতে পারো যে এখানে m ইজ ইকুয়াল টু ডেল্টা y বাই ডেল্টা x। ডেল্টা y আমার নেগেটিভ আসছে, ডেল্টা x আমার পজিটিভ আসছে, তাহলে এখানে আলটিমেট স্লোপটা আমার নেগেটিভ আসছে। তার মানে এখানে যদি আমার y এর মানটা কমে তাহলে x এর মানটা বাড়ছে। এটাই তো আমার রিপ্রেজেন্ট করছে। বা তুমি এইভাবেও ভাবতে পারো, এইখানে সাপোজ করো এই থিটার ভ্যালু হচ্ছে 135 ডিগ্রি, সাপোজ করো, তাহলে এইখানে m ইজ ইকুয়াল টু tan থিটা ইজ ইকুয়াল টু tan 135 ডিগ্রি। আর tan 135 এর ডিগ্রির ভ্যালু -1 হয়। তুমি এইখান থেকেও ম্যাথমেটিক্যালি বুঝতে পারছো যে থিটা যদি 90 আর 180 এর মাঝে যদি লাই করে তাহলে tan থিটা নেগেটিভ হচ্ছে, তাহলে স্লোপ নেগেটিভ হচ্ছে। তাহলে তুমি tan থিটা বা ট্রিগোনোমেট্রি দিয়ে বুঝতে পারলে, আবার তুমি কোঅর্ডিনেটের কোঅর্ডিনেট দিয়ে তুমি বুঝতে পারলে যে কেন স্লোপ নেগেটিভ হচ্ছে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। স্লোপটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেকানিক্স যখন ফিজিক্স শুরু করবে না তখন তুমি বুঝতে পারবে স্লোপটা কত জায়গায় লাগবে। তো আপাতত স্লোপ মানে এটা। তাহলে স্লোপ মানে আমি কি বললাম, কোনো একটা প্যারামিটার চেঞ্জ যদি করি তাহলে অন্য একটা প্যারামিটার যদি চেঞ্জ হয় তাহলে সেখানে স্লোপ কথাটা উঠে আসবে। স্লোপ মানেই হচ্ছে একটা প্যারামিটারের রেসপেক্টে অন্য একটা প্যারামিটার কি রেটে চেঞ্জ হচ্ছে সেটাকে আমি স্লোপ বলবো। স্লোপ মানে স্ট্রেট লাইনটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে তার ট্যানটাকে স্লোপ বলবো। স্লোপ পজিটিভ মানে এক্স বাড়লে ওয়াইও বাড়বে আর এক্স কমলে ওয়াই কমবে। স্লোপ নেগেটিভ মানে একটা কমলে আর একটা বাড়বে। ঠিক আছে, তো এই কিছু জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। এবারে লাস্ট আসছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম দেখলাম, সেইখানে কোনো একটা
প্লেন বরাবর যখন কোনো একটা পয়েন্টকে স্পেসিফাই করছি, আমি দুটো অ্যাক্সিসের সাহায্য নিচ্ছি। একটা অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের সাহায্য নিয়েছিলাম। এক্স অ্যাক্সিস বরাবর সার্টেন ডিস্টেন্স গেছিলাম, সেটাকে এক্স কোঅর্ডিনেট বলছিলাম। আর ওয়াই অ্যাক্সিস বরাবর সার্টেন ডিস্টেন্স গেছিলাম, সেটাকে ওয়াই কোঅর্ডিনেট বলছিলাম। দিয়ে আমি কোনো একটা পয়েন্টের পজিশনকে স্পেসিফাই করছিলাম। পোলার কোঅর্ডিনেট সিস্টেমেও আমাকে দুটো অ্যাক্সিস কনসিডার করতে হবে, ঠিক আছে? মানে বেসিক্যালি পোলারের সঙ্গে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের সম্পর্ক রয়েছে, মানে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটাই আমাকে পড়তে হবে, ঠিক আছে? ধরো এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। আমি কি বললাম, আমাকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আর পোলার কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে আমাকে সম্পর্কটাই পড়তে হবে, ঠিক আছে? সাপোজ করো এটা হচ্ছে অরিজিন ও, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। এখন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, সরি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমি পয়েন্টটাকে অরিজিন দিয়ে ডাইরেক্ট যোগ করে দেবো। সাপোজ করো আমি এই পয়েন্ট পি, এই যে পয়েন্ট পি রয়েছে, এর পজিশন বের করব পোলার কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করে। এখানে আমি দুটো কোঅর্ডিনেট ইউজ করি, একটা হচ্ছে আর, একটা হচ্ছে থিটা। একটা হচ্ছে আর আর একটা হচ্ছে থিটা। আর মানে হচ্ছে ওই যে বললাম এই পয়েন্টকে তুমি অরিজিন দিয়ে ডাইরেক্ট কানেক্ট করবে। যে স্ট্রেট লাইন পাচ্ছ সেই স্ট্রেট লাইনের ডিস্টেন্সটাই হচ্ছে আর। আর থিটা হচ্ছে এই স্ট্রেট লাইনটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে সেটাই হচ্ছে আমার থিটা। এখন আমি যদি এইখানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের যদি কনসেপ্ট লাগাই, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যে ডিস্টেন্স ট্রাভেল করেছি সেটা হচ্ছে আমার এক্স, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে ডিস্টেন্স ট্রাভেল করেছি সেটা হচ্ছে আমার ওয়াই। এক্স অ্যাক্সিস বরাবর সাপোজ করো আমি এখানে এক্স ডিস্টেন্স ট্রাভেল করেছি, স্মল এক্স ডিস্টেন্স ট্রাভেল করেছি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর সাপোজ করো আমি ওয়াই ডিস্টেন্স ট্রাভেল করেছি, স্মল ওয়াই ডিস্টেন্স ট্রাভেল করেছি। এখন তুমি লক্ষ্য করে দেখো, তুমি যদি এটা একটাকে তুমি রেক্ট্যাঙ্গেল বলছি, এটা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি কনসিডার করো, তাহলে তুমি দেখতে পাবে যে ওয়াই বাই এক্স, যে ওয়াই বাই এক্স, বা ছাড়ো ওয়াই বাই এক্সটার দরকার নেই, এক্স বাই আর ইজ ইকুয়াল টু হচ্ছে কস থিটা। তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা। সিমিলারলি দেখতে পাচ্ছ ওয়াই বাই আর ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা। কি বললাম বুঝতে পারলে? মনে রাখার শর্ট ট্রিকও আছে। শর্ট ট্রিকটা কি, খেয়াল রাখবে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যখন তুমি কনসিডার করছো, থিটাটা যার সঙ্গে লেগে আছে, এই থিটাটা যার সঙ্গে লেগে আছে, এই যে থিটা, এই থিটাটা যার সঙ্গে লেগে আছে সেটা সবসময় কস থিটা হবে, খেয়াল রাখবে। এই থিটা যার সঙ্গে লেগে আছে সেটা সবসময় কস থিটা হবে। তাহলে এই যে এটা তো আমার এখানে আর, এটা হচ্ছে আমার থিটা, থিটা যার সঙ্গে লেগে থাকবে, এই থিটা যার সঙ্গে লেগে থাকবে সেটা সবসময় কস থিটা হবে, খেয়াল রাখবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, আর কস থিটা হবে। হাইপোটেনাস ইনটু কস থিটা, কি বললাম, থিটা যার সঙ্গে লেগে থাকবে সেটা কিন্তু কস থিটা হবে, আর কস থিটা। আর থিটা যার সঙ্গে লেগে নেই অর্থাৎ অপোজিটটা কিন্তু সাইন থিটা হবে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা হবে। এটাই হচ্ছে শর্ট ট্রিক, ঠিক আছে? এবারে তুমি দেখো, তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি করো, তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা হবে প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। তাহলে আর ইজ ইকুয়াল টু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, ঠিক আছে? এবারে তুমি দেখো tan থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স হচ্ছে, যার সঙ্গে অ্যাঙ্গেল বের করতে বলেছে তার অপোজিটটা সবসময় লম্ব হবে। যার সঙ্গে অ্যাঙ্গেল বের করতে বলেছে তার অপোজিটটা সবসময় লম্ব হবে।
যার সঙ্গে কোণ বের করতে বলেছে সেই মানে যার সঙ্গে কোণ বের করতে বলেছে সেটা সবসময় ভূমি হবে, যার সঙ্গে কোণ বের করতে বলেছে সেটা সবসময় বেস হবে, অর্থাৎ এইটা আমার বেস হবে, এইটা আমার বেস হবে, এটা আমার বেস হবে। আর যার সঙ্গে অ্যাঙ্গেল বের করতে বলেছে তার অপোজিটটা সবসময় হাইট হবে, খেয়াল থাকে যেন এটা সবসময় এটা সবসময় হাইট হবে। এবার ট্যান থিটা মানে হাইট বাই বেস, মানে আর সাইন থিটা বাই আর কস থিটা, তাহলে ওয়াই বাই এক্স। ঠিক আছে, দেখো ওয়াই বাই এক্স বোঝা গেছে, এইটাই ট্রিক। যার সঙ্গে অ্যাঙ্গেল বের করতে বলেছে তার অপোজিটটা সবসময় হাইট হবে। ঠিক আছে, তাহলে হাইট মানে হচ্ছে ওয়াই, বেস মানে হচ্ছে এক্স, তো ট্যান থিটা মানে হচ্ছে ওয়াই বাই এক্স। বা তুমি ওয়াই বাই এক্স যদি করো, তুমি যদি ওয়াই বাই এক্স যদি করো তাহলে আর কস থিটা বাই আর সাইন থিটা মানে কত হচ্ছে ট্যান থিটা। তুমি এখান থেকে তুমি এটাতে আসতে পারবে, গল্প শেষ। তাহলে পোলার কোঅর্ডিনেট সিস্টেম শেষ করে দিলাম। স্লোপটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তুমি স্লোপটা রিভাইজ করে এর পরের দিনে আসবে, তারপরে এর পরের দিনের ক্লাসটা ইজিলি পুরো মাখনের মতো বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা এখানে এন্ড করলাম, আজকের মতো বাই।